অফিসের সামান্য পিয়ন বলে যাকে দিনের পর দিন অপমান করত ঈশানী, সেই যে কোম্পানির আসল মালিক অভিরূপ রায়চৌধুরী, সেটা ঈশানী জানত না। ক্ষমতার দম্ভ আর পরকীয়ার টানে ঈশানীর জীবনে যা ঘটল তা কল্পনার বাইরে। অভিরূপ রায়চৌধুরীর জীবনের এই অদ্ভুত অধ্যায়টি নিয়ে একটি ছোট গল্প। মুখোশের আড়ালে মালিক, ঈশানীর পতন। আরসি এন্টারপ্রাইজের করিডোর দিয়ে যখন ঈশানী হেঁটে যায়, মনে হয় যেন রাজপথ দিয়ে কোনো রানী যাচ্ছে। পরনে দামি শাড়ি, চোখে আভিজাত্যের অহংকার। কিন্তু এই দম্ভের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার সত্য। ঈশানী ওই অফিসেরই সিনিয়র ম্যানেজার, কিন্তু তার ক্ষমতার উৎস ছিল কোম্পানির এমডি মিহির চ্যাটার্জির সাথে তার অবৈধ প্রেম বা পরকীয়া। অফিসের এক কোণে নীল রঙের ইউনিফর্ম পরে বসে থাকত অভিরূপ, শান্ত, মুখচোরা এক তরুণ, যাকে সবাই অফিসের সাধারণ পিয়ন বলে জানত। অপমানের সেই দিনগুলো। সেদিন দুপুরে ঈশানীর মেজাজ বেশ চড়া ছিল। ফাইলের একটা ভুল দেখে সে চিৎকার করে উঠল। অভিরূপ সামনে যেতেই ঈশানী তার হাতের কফির কাপটা অভিরূপের দিকে ছুঁড়ে মারল। গরম কফিতে অভিরূপের হাতটা পুড়ে গেল, কিন্তু সে টু শব্দটিও করল না। ঈশানী চিৎকার করে বলল, তোর মতো নোংরা পিয়নের সাহস কি করে হয় আমার টেবিল ছোঁয়ার? এই অফিসের ধুলোবালি পরিষ্কার করাই তোর যোগ্যতা। যা, এখান থেকে দূর হ। অভিরূপ শান্ত চোখে একবার ঈশানীর দিকে তাকাল। সেই চোখে রাগ ছিল না, ছিল গভীর করুণা। সে নিচু হয়ে ভাঙা কাপের টুকরোগুলো কুঁড়োতে কুঁড়োতে বলল, মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না ম্যাম, কিন্তু স্বভাব বদলানো খুব কঠিন। ঈশানী হাসল, এক পৈশাচিক হাসি। ভাগ্য? আমার পাশে মিহির আছে, এই অফিস আমার হাতের মুঠোয়। তোর মতো পিয়নের কথায় আমার কিছু যায় আসে না। ঝড়ের আগের নিস্তব্ধতা। পরদিন ছিল কোম্পানির বার্ষিক এজিএম। শোনা যাচ্ছিল বিদেশের হেড অফিস থেকে কোম্পানির আসল মালিক, যার নাম সবাই জানে কিন্তু মুখ কেউ দেখেনি, সেই অভিরূপ রায়চৌধুরী আজ আসবেন। মিহির চ্যাটার্জি আর ঈশানী দুজনেই খুব উত্তেজিত। তারা ভেবেছিল মালিককে হাত করে পুরো কোম্পানির দখল নিয়ে নেবে। কনফারেন্স রুমে সবাই উপস্থিত। ঈশানী সামনের সারিতে বসে আছে, পাশে মিহির। হঠাৎ দরজা খুলে ভিতরে ঢুকলেন একজন স্যুট পরা দীর্ঘদেহী পুরুষ, তার পেছনে 4 জন বডিগার্ড। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। ঈশানী নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। স্যুটের আড়ালে এই সেই পিয়ন, যাকে সে কাল কফি ছুঁড়ে মেরেছিল। সত্যের মুখোমুখি। অভিরূপ রায়চৌধুরী মঞ্চে উঠে মাইকটা হাতে নিলেন। তার কণ্ঠস্বর এখন আর সেই শান্ত পিয়নের মতো নয়, বরং তাতে আভিজাত্যের বজ্রধ্বনি। তিনি সরাসরি ঈশানীর দিকে তাকিয়ে বললেন, ম্যাম, আজকের ধুলোবালিগুলো কি পরিষ্কার হয়েছে, নাকি ক্ষমতার দম্ভে আপনি অন্ধ হয়ে আছেন? মিহির চ্যাটার্জি তোতলাতে তোতলাতে উঠে দাঁড়ালেন। স্যার, আপনি আপনি পিয়ন সেজে কেন? অভিরূপ গম্ভীর গলায় বললেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার অবর্তমানে আমার বাবার তৈরি এই কোম্পানিতে মানুষের সাথে কেমন ব্যবহার করা হয়, আর আমি যা দেখলাম তা লজ্জাজনক। চূড়ান্ত পরিণতি। অভিরূপ একটা ফাইল বের করে টেবিলের ওপর ছুঁড়ে দিলেন। মিহিরবাবু, আপনার আর ঈশানী দেবীর পরকীয়া আর কোম্পানির ফান্ড থেকে টাকা আত্মসাতের সমস্ত প্রমাণ এখানে আছে। আপনারা ভেবেছিলেন পিয়ন কিছু বোঝে না, ওই পিয়নই আপনাদের প্রতিটি ফিসফিসানি রেকর্ড করেছে। ঈশানী কাঁপতে কাঁপতে সোফা থেকে পড়ে গেল। তার যে দম্ভ ছিল পাহাড় সমান, তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে ক্ষমতার লোভে সে নিজের সংসার ছেড়ে মিহিরের সাথে হাত মিলিয়েছিল, সেই ক্ষমতা এখন তাকে জেলের দরজায় দাঁড় করিয়ে দিয়েছে। অভিরূপ শেষবারের মতো ঈশানীকে বললেন, আপনি যাকে সাধারণ পিয়ন বলে অপমান করেছিলেন, সে আসলেই সাম্রাজ্যের রাজা। আজ থেকে আপনি এই অফিসের কর্মচারী তো দূর, এই ইন্ডাস্ট্রিতে আপনার কোনো জায়গা নেই। পুলিশ বাইরে অপেক্ষা করছে। অফিসের করিডোর দিয়ে যখন পুলিশ ঈশানীকে নিয়ে যাচ্ছিল, তখন তার কানে বাজছিল অভিরূপের সেই কথাটি, মানুষের ভাগ্য বদলাতে সময় লাগে না, কিন্তু স্বভাব বদলানো খুব কঠিন। ঈশানী বুঝল, ক্ষমতার মোহ তাকে শুধু নিঃস্বই করেনি, তাকে চিরকালের মতো অন্ধকারের গর্তে ঠেলে দিয়েছে।